শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকে দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা সকালটা যদি সুন্দরভাবে শুরু করতে পারি তাহলে সারা দিন নিশ্চয়ই আমাদের অনেক অনেক ভালো যাবে। রাঙা সকালের প্রতিটি আয়োজনই বিশেষ, কারণ চমৎকার সব মানুষেরা থাকেন, তাদের মধ্য দিয়ে তাদের জীবনের গল্প শুনে আমরা আসলে সমৃদ্ধ হই। তেমন একজন চমৎকার মানুষ আছেন, একজন উদ্যোক্তা আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে আমরা কাটাবো পুরোটা সময়। তার আগে লাবণ্যকে শুভ সকাল জানাই। শুভ সকাল লাবণ্য। শুভ সকাল আনিস, কেমন আছো? ভালো আছি। ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে তোমাকে। অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও বড় বড় মতো খুব সুন্দর লাগছে আসলে। কেমন যাচ্ছে দিনকাল বলো? সবকিছু ভালো যাচ্ছে, ভালো লাগছে, এবং আমার কাছে তো মনে হয় যে রাঙা সকাল মানেই ভালো লাগার একটা অন্যরকম আবেশ। কি বলো? একদমই তাই। আমার কাছেও মনে হয় যে যখন আমি আসলে রাঙা সকালের মধ্যে দিয়ে আমার সকালটা শুরু করে, আমার সত্যি পুরো দিনটা একদম রাঙা হয়ে ওঠে। অপেক্ষা করি যে কখন নতুন অতিথির সঙ্গে কথা বলবো, জানবো, তাই না? আমাদের চলো, জীবনে আমরা একটা আর দেরি না উল্লেখযোগ্য করি। বিষয় কিন্তু এটা। একদমই তাই। আজকেও কে আছে সেটা জানিয়ে দাও। চলো, যে রেডি। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি শিক্ষা ও প্রযুক্তি উদ্যোক্তা মোহাম্মদ আলাউদ্দিন। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে শুভ সকাল জানাই। শুভ সকাল। আপনাদেরকেও শুভ সকাল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা একেবারেই শৈশব থেকে শুরু করি, পুরোটা মানে পুরো সবগুলো অনুষ্ঠানই, কারণ শৈশব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার আগে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে আপনার একটা স্বপ্ন ছিল যে আপনি সেনাবাহিনীতে কাজ করবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। বাট এখন এসে আপনি উদ্যোক্তা হয়েছেন, মজারুর মাধ্যমে মানুষের একেবারে দোরগোড়ায় আপনি শিক্ষা কার্যক্রমটা পৌঁছে দিচ্ছেন। কেমন লাগে আসলে? সত্যি অসাধারণ লাগে, কারণ এইভাবে যে একটা জেলা শহর থেকে একটা স্টার্ট আপ শুরু করে আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রায় 55টি দেশে আমরা পৌঁছাতে পেরেছি, শিক্ষার আলো ছড়াচ্ছি, এটা সত্যি অনেক গর্বের এবং আনন্দের ব্যাপার। আসলে কিছু কিছু ব্যর্থতা আসলে খুব প্রয়োজনীয়। আমরা জীবনের একটা পর্যায়ে গিয়ে উপলব্ধি করতে পারি যে ব্যর্থতা কতটা প্রয়োজনীয় ছিল আমাদের জীবনে। যাই হোক, আমরা একেবারেই শৈশব থেকে শুরু করি। আপনার জন্ম হচ্ছে সাতক্ষীরায়। শৈশবটা কেমন ছিল আপনার? আমি মূলত সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার শঙ্করপুর গ্রাম আমার। আমি ওখানে জন্মগ্রহণ করি। আর আমার 5 ভাই 1 বোন। আপনি কততম? আমি পঞ্চম। সো আমি আমার পরিবারের ভাই বোনের মধ্যে থেকেই আসলে বড় হই। আমার বাবা একজন শিক্ষক এবং ব্যবসায়ী। মূলত আমাদের পরিবারের সবাই বলা যায় যে চাচা সবাই ব্যবসায়ী। আমার দাদাও একজন সফল ব্যবসায়ী ছিলেন। সবাই রাঙা বুড়ো বলে ডাকতো। সে ব্যবসা করেই জীবনে অনেক সফল হয়েছিল। আমার মা একজন গৃহিণী, কিন্তু অসম্ভব একজন শক্তিশালী সাহসের অধিকারী বলবো আমার মা। আমাদের জীবন জুড়ে তার সাহস, তার অনুপ্রেরণা আমাদেরকে আসলে সবসময় সেই শক্তি আমরা পাই মার কাছ থেকে। একটু মায়ের কথাই আরেকটু শুনতে চাই, যে কি দেখেছেন তিনি সে সময়, কি কি করতেন? আসলে আমার মা, আমি যতটুকু মায়ের কাছ থেকে শুনেছি যে খুব ছোটবেলায় তার বিয়ে হয়, ক্লাস 5 পাস করার পরে বিয়ে হয়। আচ্ছা। এরপরে কিন্তু মাকে, আমার বাবা কিন্তু মাস্টার্স পাস, কিন্তু মায়ের মধ্যে অসম্ভব রকম গুণাবলী, ধৈর্য, সবাইকে গুছিয়ে রাখা, সবাইকে খেয়াল করা, পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে এবং মানে টোটাল সবাইকে মিলিয়ে যে একটা সুখে থাকা, আনন্দে থাকা, এবং আমরা যে এতগুলো ভাই বোন সবাইকে মানুষ করা। মা পরিবারকে সাপোর্ট দেওয়ার পাশাপাশি হাঁস মুরগি গরু ছাগল যে পরিবারের যে আনুষঙ্গিক যে বিষয়গুলা, এবং তার সেখান থেকে যে কিছু অর্জিত আয়, সেগুলো আমাদেরকে বড় হওয়ার পেছনে, আমাদের লেখাপড়ার ক্ষেত্রে সে কিন্তু কন্ট্রিবিউশন করে গেছে। এটা অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে ঘরে, অনেকেরই বলছি, আবার অনেকের না, যে ঘরে যারা থাকে তাদের মধ্যে খুব একটা কাজ নেই, কিন্তু এটা যে কত বড় একটা দায়িত্ব, পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকা এবং পরিবারের সবগুলো কাজ একসাথে সমন্বয় করা, এটা একটা আমার মনে হয় গুরু দায়িত্বর মধ্যে পড়ে। যারা বাড়িতে থাকে তারা আসলে এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারে। আমরা একটু বাবার কথা শুনবো, পরিবারের ভাই বোনদের সাথে সম্পর্ক কেমন ছিল সেগুলো একটু জানতে চাই, কিন্তু আমরা যতটুকু আপনার সম্পর্কে জানি, আপনার কাজ সম্পর্কে জানি, সেটা এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসবো।
মোহাম্মদ আলাউদ্দিন একজন উদ্যমী উদ্যোক্তা, শিক্ষা অনুরাগী ও সমাজ গঠনে নিবেদিত প্রজন্মের পথ প্রদর্শক। এইচএসসি শেষে তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্নে ব্যর্থ হলেও থেমে যাননি, বরং বড় ভাইয়ের সঙ্গে প্রতিষ্ঠা করেন বুশরা লিমিটেড, যা আজ 25টি অঙ্গ প্রতিষ্ঠান নিয়ে একটি সফল গ্রুপ অফ কোম্পানিজে পরিণত হয়েছে। 2011 সালে তিনি নতুন স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করেন সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যা অল্প সময় জেলার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। করোনা মহামারীর সময় তার দূরদর্শী নেতৃত্বে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু রেখে তিনি গড়ে তোলেন এক অনন্য উদাহরণ। প্রযুক্তিকে শিক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহারের চিন্তা থেকেই জন্ম নেয় শিক্ষা প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম মজারু। মজার ছলে পাঠদান, এই দর্শনে গড়ে ওঠা মজারু বর্তমানে বিশ্বের 55টি দেশে 1 লাখেরও বেশি শিক্ষার্থীকে সেবা দিচ্ছে। প্ল্যাটফর্মটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেলের মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষকগণও যুক্ত আছেন। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শিশুদের ভাষাগত, গাণিতিক ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি তার লক্ষ্য। বর্তমানে মজারু পরিবারের কর্মী সংখ্যা 7 শতাধিক, আর এর প্রতিটি পদক্ষেপের প্রতিফলিত হয় মোহাম্মদ আলাউদ্দিনের দৃষ্টিভঙ্গি, নিষ্ঠা ও পরিবর্তনমুখী নেতৃত্ব। আমরা এই গল্পগুলো শুনবো, তবে তার ছোটবেলায় ছিলাম, পরিবারের গল্প শুনছিলাম, সেখানে আবারও ফিরছি। যেমনটা বলছিলাম, একটু বাবার কথাও শুনতে চাই। বাবা মনে হয় একটু ব্যস্ত থাকতেন, কিন্তু ছোটবেলায় আসলে বাবাকে কতটুকু পেয়েছেন, কি দেখেছেন বাবার কাছ থেকে, কি শিখেছেন? জি, মূলত বাবা যেহেতু শিক্ষক, বাবার সাথে সাথে ব্যবসা ছিল, যেহেতু আমরা আসলে ব্যবসায়ী ফ্যামিলি থেকে উঠে আসা। আমার বাবা শিক্ষকতা, ব্যবসা, এরপর সামাজিক কাজ, যেহেতু সামাজিক একটা ঐতিহ্য আমার পরিবারের মধ্যে আছে। তো বাবা এই সবকিছুর মাঝেও আমাদেরকে ছোটবেলায় ধর্মীয় শিক্ষা দেওয়া, একসঙ্গে নামাজ পড়ানো, দোয়া দুরুদ মাসলা মাসাইল শেখানো, আমরা সমাজে অন্যদের সাথে কিভাবে আচরণ করব, এই সামগ্রিক বিষয়গুলো একেবারেই হাতে কলমে আমাদেরকে উনি সময় দিতেন। এরপরে সন্ধ্যার পরে যাতে আমরা সময় মতন বাসায় ফিরি, বাবার সাথে নামাজ পড়ি, মানে উনি যেখানে থাকুক না কেন সন্ধ্যার মধ্যে বাসায় আসা, আমাদেরকে নিয়ে নামাজ পড়ে এরপরে হচ্ছে পড়তে বসানো। এরপরে আমাদের জন্য একটা সবসময় অফার থাকতো বাবার কাছ থেকে, যে তুমি যদি আজকে পড়াটা দ্রুত কমপ্লিট করতে পারো তাহলে তোমার তাড়াতাড়ি ঘুমাতে পারবে, তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে। এটা লোভে আমরা সবসময় তাড়াতাড়ি পড়াগুলো কমপ্লিট করে ফেলতাম। তো বাবা এবং মা দুজন মিলেই আমাদের আসলে প্রথম হাত খড়ি তাদের হাতে, আদব শিক্ষা সবকিছু বাবার কাছ থেকে পাওয়া। আর এই ভাই বোনদের মধ্যে দুষ্ট কে ছিল সেটা একটু জানতে চাই। অ্যাকচুয়ালি ভাইদের মধ্যে আমি খুব ঠান্ডা শিষ্ট প্রকৃতি, তবে আমি আমার 5 ভাই 1 বোনের মধ্যে আমি একটু ব্যতিক্রম ছিলাম। বাবা মার আদরটা একটু আমি বেশি দৃষ্টি আকর্ষণ করতে পারতাম, মানে সর্বক্ষেত্রে মানে তাদেরকে একটু অনেকটা। হ্যাঁ হ্যাঁ, আমি খুব সহজ সরল প্রকৃতি, তাদের খুব কথা শুনতাম, তাদের সান্নিধ্যে থাকার চেষ্টা করতাম, মানে তারা আমার কোনো কাজে অখুশি হয় এমনটা সবসময় বর্জন করার চেষ্টা করতাম। এটা আর কি আসলে পারিবারিক শিক্ষাটাই লাবণ্য আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যায়, তাই না? কারণ পরিবার থেকে মানুষ যা শেখে তাই কিন্তু পুরো জীবন ধরে আসলে আবর্তিত হয়। তো আপনার স্কুলের জীবন সম্পর্কে একটু জানতে চাই, কেমন ছাত্র ছিলেন, কেমন কাটছিল স্কুলের দিনগুলি, মনে পড়ে? আচ্ছা, অবশ্যই। প্রথমেই আমার বড় ভাই যে সেজো ভাইয়ের হাত ধরে প্রথম দিন স্কুলে যায়। প্রথমেই সকালে মা আমাকে খাবার দাবার খাওয়ায়ে মাথায় তেল দিয়ে, আগে ছোটবেলায় ছিল যে মাথায় তেল দিতে হবে, না হলে ইয়ে দেখা যাবে, মানে এটা একটু দৃষ্টিকটু দেখা যাবে। তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলেন। তারপরে সেজো ভাইয়ের হাত ধরে, সেজো ভাইও আমার 1 ক্লাস উপরে পড়তো, তো ভাইয়ের হাত ধরে প্রাইমারি স্কুলেতে যাই এবং রেগুলার ভাইয়ের সাথে আসা যাওয়া করতাম। স্কুল আসলে সত্যিই মানে প্রাইমারি স্কুলই হচ্ছে একটা মানুষের জীবনে সবচেয়ে স্মৃতি যদি ইয়ে করতে হয় তাহলে প্রাইমারি স্কুলেই। সেই সময় মানে বন্ধুদের সাথে দুষ্টুমি, ফার্স্ট বেঞ্চে বসার জন্য যে যুদ্ধটা হতো, হ্যাঁ, প্রতিদিন স্কুলে যাব, ফার্স্ট বেঞ্চ ধরার জন্য সবার সাথে খুব মানে ঝগড়াঝাটি হবে, কে আগে যাবে, কে আগে বসবে, কে আগে যাবে, এই ধরনের একটা প্রবণতা ছিল। কিন্তু প্রাইমারি স্কুলে সেই বন্ধুদেরকে এখনো আসলে খুব মিস করি, যাদের সাথে দুষ্টুমি হতো, ঝগড়া হতো, হ্যাঁ, তাদেরকে এখনো প্রতি মুহূর্ত আমি ফিল করি। আর শিক্ষকরাও তাই, সেই সময় যে শিক্ষকরা
আমাদেরকে পড়াতেন, তাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি, তাদের যে দিক নির্দেশনা পেয়েছি, আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য ব্লেসিং, এবং এখনো আমাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে স্যারদের ওই কথাগুলো মনে পড়ে। কিছু শিক্ষকদের নাম শুনতে পারি এবং তাদের সাথে কি যোগাযোগ আছে কিনা এটা একটু জানতে চাই। শিক্ষকদের সাথে যোগাযোগ খুব কম হয়, আমি যেহেতু যেখানে বেড়ে উঠেছি, যে আমার গ্রাম, সেখানে আসলে অনেক পরে যাওয়া হয়। তো তারপরও শিক্ষকদেরকে দেখলে আসলে এখনো শিক্ষকরা আমাকে সেদিন মনে পড়ে। অনেক শিক্ষক মারা গেছেন, বেঁচে নেই, তাদের জন্য দোয়া করি সময় পেলে। তারা পড়াশোনায় কেমন ছিলেন স্কুল জীবনে? অ্যাকচুয়ালি সবাই আমাকে বলতো আমি ভালো স্টুডেন্ট, আমার শিক্ষকরা বলতো, আমার পরিবারের সবাই জানতো, ধারণা করতো, কিন্তু আমি না আসলে পড়ালেখার প্রতি এত বেশি মনোযোগী ছিলাম না। আমি সবসময় একটু আমার মানে চিন্তা ভাবনা সবসময় বিভিন্ন দিকে ছোটাছুটি করতে বলা যায়। মানে কখন বন্ধুদের সাথে আড্ডা দেব, কখন খেলাধুলো করব, মানে এই ধরনের, মানে সবসময় সোসাইটির জন্য কি করা যায়, কোনো একটা প্রোগ্রাম হলে সেখানে দৌড়াই চলে যাওয়া, সেখানে শ্রমে কাজ করা, এই ধরনের ব্যাপারগুলো সবসময় আমি আসলে আমাকে ইয়ে করতো। পড়ালেখার প্রতি আমার কনসেন্ট্রেশন, আমি বই পড়তেছি, বইয়ের মধ্যে আমার চোখ আছে, কিন্তু আমি মনটা অন্যদিকে চলে গেছে। আমার মনে হয় এটা আমাদের বেশিরভাগ ওই সময়ের শিশুদের এটাই হতো, আসলে পড়াশোনা বাদে অন্য সবকিছুতে আমাদের আগ্রহটা বেশি থাকতো। তো একটু আনিস যেটা শুরুতেই বলছিল যে সেনাবাহিনীতে আসলে যোগ দেওয়ার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আসলে জন্ম নিয়েছিল কোত্থেকে সেটা আগে শুনে নেই। আচ্ছা, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমার বড় ভাইয়ের কথাটা একটু যেহেতু আসলো একটু বলি। আমার পরিবার, আমরা যেহেতু 4 চাচা, 2 ফুপ্পি, তো আমার বাবা হচ্ছে সবার ছোট, আর আমি হচ্ছে একবার সব কাজিনদের মধ্যে ছোট জনের বড়, মানে আমার ছোট ভাইটা সবার ছোট, তার বড় আমি। তো আমার দাদি আমার সব থেকে বড় ভাই যে, তাকে বলতো সোনা কানাই, আর আমাকে বলতো পচা কানাই। তার মানে আমাদেরকে এত আদর করে ইয়ে করতো। এবং দাদি এমন, দাদির কথা একটু এই মাঝখানে বলি, দাদি এমন ছিল যে মানে কোথাও বেড়াতে গেছে, আমার কথা ভুলে দাদি কোনো একটা জিনিস গালে দিয়ে ফেলছে, গাল থেকে বের করে আমার জন্য রাখতো, এত বেশি ভালোবাসতো। এবং যেখানে যাব সেখানে জি পচা কানাই কেন বলতো? পচা এটা আদরই ডাক। আচ্ছা, সোনা কানাই বড়জন, আর সব থেকে ছোট, বাট পরে আমার ছোট আরেকটা ভাই হয়েছিল সে, কিন্তু আদরের জায়গাটা সেই পচা কানাই আমি থেকে গেছিলাম। দাদি সব সময় আমাকে যেখানে যাবে সেখানে আমাকে সাথে করে নিয়ে যাবে। তো বড় ভাইয়ের কথা বলছিলাম, বড় ভাইয়ের শ্বশুর বাড়ি ছিল আমাদের পার্শ্ববর্তী একটা থানাতে। তো আমি কোনো একদিন ভাবির সাথে ভাবির বাবার বাড়িতে যাই, যাওয়ার পরে ওনার বড় ভাই হচ্ছে সেনাবাহিনীর তখন ক্যাপ্টেন ছিল। আচ্ছা, তো ওখানে যাওয়ার পর ভাইয়ার সাথে পরিচয় হয়। ভাইয়া ওনার যে লাইফস্টাইল দেখলাম সেই ছোটবেলায়, আমার কাছে উনি আমার হিরো হয়ে গেলেন। মনে হলো যে উনি ওনার ফুল সারাদিন ওনার সাথে আমি থাকলাম, উনি খেলাধুলো করলো, উনি কি ধরনের পারফিউম ব্যবহার করলো, উনি কিভাবে ওনার সারাদিনটা কাটালো, মানে টোটাল আমার কাছে মনে হলো একটা হিরোর মতন। এবং ওনার কাছে ওনার লাইফস্টাইল, কিভাবে ওনারা চলাফেরা করে, ওনাদের লাইফ কিভাবে পরিচালিত হয়, এইগুলো শুনে তখন আমার শিশু মনে আসলে এমন একটা মনে হলো যে জীবনে আসলে যদি আর্মিতে না যাওয়া যায় তাহলে এই জীবন আসলে সত্যি করতে ব্যর্থ, অপূর্ণ। তখন ওই শিশু মনে আমার আসলে একটা স্বপ্ন তৈরি হয় যে আমাকে বড় হয়ে আসলে সেনাবাহিনী অফিসার হতে হবে। আসলে আমরা আশেপাশে যেসব মানুষদেরকে দেখি তারাই আমাদের জীবনে আইডল হয়ে যায়, নিশ্চয়ই সেটা আপনাকে প্রভাবিত করেছিল। সেই গল্পটা জানতে চাই, কিভাবে আসলে সেই স্বপ্ন পূরণ না হওয়া, একটা নতুন গল্প যোগ হওয়া, আপনার পড়াশুনো সবকিছু মিলিয়ে ওই সময়টা আমরা জানতে চাই। আচ্ছা, মূলত ক্লাস 5 যখন পড়ি তখন আমার দাদি মারা যায়। দাদি মারা যাওয়ার পরে হচ্ছে আমি ক্লাস 5 তখন কিছুদিন পরেই বৃত্তি পরীক্ষা দেই। এখানে একটু বলি, আসলে আমার জেলা সাতক্ষীরাতে হেলিকপ্টার বলে একটা শব্দ পরিচালিত আছে। সাইকেলের পেছনে টায়ার লাগানোর পরে ওই পেছনে একটা আরামদায়ক জায়গা হয়, তো ওইখানে বসে আমি বৃত্তি পরীক্ষা দিতে যাই। আচ্ছা, বৃত্তি পরীক্ষা দেওয়ার পরে আমার কিছুদিন পরে আমার বড় ভাই ইউনিভার্সিটিতে পড়তো, উনি বাড়িতে আসলো, এসে বাবা আমার সাথে আমার লেখাপড়ার সার্বিক খোঁজ খবর নিয়ে উনি খুব খুশি হলো। তো খুশি হয়ে বললো যে তুমি কি আমার সাথে কুষ্টিয়াতে যেতে চাও? ভাই তখন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়ে। আমি বললাম অবশ্যই। তো তখন বাবাকে উনি প্রস্তাব করলেন যে আমি ওকে
নিয়ে যেতে চাই। এর মধ্যে একটু বলি, আমার পরিবারের মানে চাচাতো ভাইরা সবাই মূলত ব্যবসা করে এবং তাদের ধারণাটা এমন যে লেখাপড়া শিক্ষিত অ্যাকচুয়ালি ব্যবসাই করতে হবে, কারণ টাকা না থাকলে বা মামা খালু না থাকলে তো সরকারি চাকরি হয় না। তো বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা দেখছি যে চাকরি না হলে তোমাকে পরিবারে আবার ব্যবসায়ী হাল ধরতে হবে, তাহলে এত লেখাপড়া কি দরকার, কিন্তু ব্যবসায়ী হয়। কিন্তু আমার বাবা এটার ব্যাপারে খুব ইয়ে ছিলেন, উনি নিজে লেখাপড়া করেছেন। আমার মার কথা বারবার বলতে হয় কেন, মা অসম্ভব একজন সাহসী এবং আমাদেরকে সর্বক্ষেত্রেই, যেহেতু আমার মামারা ছিল সবাই অনেক শিক্ষিত, আমার নানা ছিল শিক্ষিত, এবং নানার পরিবার থেকে আমরা খুব ইন্সপায়ার্ড হয়েছি, প্রত্যেকটা মামাই প্রতিষ্ঠিত সোসাইটিতে। তো মা সবসময় বলতো যে তোমার মামাদের মতন করে তোমাদেরকে বড় হতে হবে, আমি চাই না যে তোমরা ব্যবসা করো, আর ব্যবসা যদি করতে হয় তোমাদেরকে তাহলে আগে লেখাপড়া করতে হবে, মানুষ হতে হবে। হ্যাঁ, তো বাবার কাছে যখন ভাই প্রস্তাব করলো যে আমি ওকে নিয়ে যেতে চাই, তো বাবা বললো ওকে ঠিক আছে তুমি যাও। তো আমি কয়েকদিনের প্রিপারেশনে ভাইয়ের সাথে কুষ্টিয়াতে গেলাম। সেখানে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে আসলে কুষ্টিয়া জেলা স্কুলে অ্যাডমিশন পরীক্ষা। আচ্ছা, আমি যতটুকু জেনেছি যে 1 বছর থেকে 2 বছর লাগে একটা গভর্নমেন্ট মানে জেলা স্কুলে অ্যাডমিশন পরীক্ষায় চান্স পেতে হলে। তো আমি ভাইয়ের কাছে 1 সপ্তাহ প্রিপারেশন নিলাম। ভাই বললো তুমি একটা পরীক্ষা দাও, যদি চান্স না পাও তাহলে তোমাকে অন্য একটা স্কুলে ভর্তি করবো। তো আলহামদুলিল্লাহ আমি ওখানে চান্স পেয়ে যাই, মানে একেবারেই কাকতালীয় ভাবে। এটা আমার বিশ্বাসে ছিল না যে এটা, বা কারোর বিশ্বাসে ছিল না। আমার ভাই যখন আমাকে নিয়ে কুষ্টিয়াতে গেল, তখন ভাইয়ের অনেক বন্ধুরা আমার সামনে গল্প করতে শুনেছে যে ভাই এটা তো সম্ভব না, এখানে তো 2 বছর ধরে প্রিপারেশন নিয়ে চান্স পাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ চান্স পেলাম ষষ্ঠ শ্রেণীতে। চান্স পাওয়ার পরে ওখানে লেখাপড়া শুরু হয়ে গেল। তো লেখাপড়ার পরে ক্লাস 6-এ আমি ক্যাডেট কলেজে প্রিপারেশন নেওয়া শুরু করলাম। আচ্ছা, কুষ্টিয়ার পাশে ঝিনাইদহতে একটা ক্যাডেট কলেজ আছে। তো ভাই বললো যে তুমি যেহেতু আর্মিতে জয়েন করতে চাও, দেখো তুমি ক্যাডেট কলেজে চান্স পাও কিনা। তো আমি ক্যাডেট কলেজে প্রিপারেশন নিলাম, কিন্তু মেডিকেলি আমি আনফিট হয়ে যাই। তো যার কারণে আমি ক্যাডেট কলেজে চান্স পাইনি। এরপরে আমি আমার প্রস্তুতি শুরু করতে থাকি, আমি স্কাউটিং শুরু করি, এরপর বিএনসিসিতে যোগদান করি। তো একটা পর্যায়ে আমি ওখান থেকে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পরে আবার বড় ভাইয়ের মাস্টার শেষ হয়ে যায় কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে, ভাইয়া চলে আসে আবার সাতক্ষীরা নলতাতে। আচ্ছা, তো ভাইয়া চলে আসলো, তাহলে ভাবলো যে তার কাছাকাছি ডেকেই কলেজটাকেও শেষ করবে। তো ভাইয়ের সাথে মূলত আমি এসএসসি পাস করার পরে আবার নলতা চলে আসি। আপনি কোন সাবজেক্টে ছিলেন? আমি সায়েন্সে ছিলাম। তো কলেজে ভর্তি হওয়ার সময় আমি সায়েন্সে ভর্তি হই। আচ্ছা, কিন্তু আমার একজন শিক্ষক আমাকে আসলে মোড় ঘুরিয়ে দেয়। কমার্সের একজন শিক্ষক, মানে আমি মানে বন্ধুদের সাথে আনন্দের ছলে আমি একটা অ্যাকাউন্টিং এর ক্লাসে ঢুকে পড়ি। তো স্যার আমার পরিচয় এনেছে, তুমি কি করো? আমি বললাম যে স্যার আমি সায়েন্স ডিপার্টমেন্টে। তো আমার ক্লাসে কেন? তো আমি বললাম যে স্যার আমি খুব আগ্রহ নিয়ে আপনার ক্লাসে আসলাম, যে আসলে কমার্স বিষয়টা কেমন একটু বোঝার জন্য। তা বলছে তাহলে তুমি কমার্সে ভর্তি হয়ে যাও। উনি আমাকে খুব মোটিভেট করলেন। আচ্ছা, তো বললো যে কমার্স থেকে ভালো রেজাল্ট করা যায়, অনেক কিছু করা যায়। তো আর এখন খুব কমার্সের যুগ। আমি তখন স্যারের কাছে জানতে পারি যে তখন বিবিএ এমবিএ এটা খুব জোয়ার চলছিল। তো আমি ভাইয়াকে বলে বা পরিবারকে ম্যানেজ করে আমি সায়েন্স থেকে কমার্সে চলে আসি, কিন্তু সায়েন্সের টিচাররা খুব অখুশি হয় যে আমি কেন কমার্সে চলে যাচ্ছি। 3 মাসের মাথায় আমি সাবজেক্ট চেঞ্জ করি। তো ওখান থেকে এইচএসসি শেষ করি। আর এইচএসসি শেষ করার পরে আমি ডিফেন্সে আর্মিতে যাওয়ার জন্য আমার সবকিছু দিয়ে চেষ্টা করা শুরু করি। তো আসলে ফাইনালি আমার হয়নি। ওখানেও আমি মেডিকেল আনফিট হয়ে যাই। যখন মেডিকেল আনফিট হওয়ার কারণটা কি ছিল? কোন ইস্যু? আমার পায়ের তোলা হচ্ছে সমান, এবং হচ্ছে যে আমার 2 পা একসঙ্গে লেগে যায়। এটা আর্মির জন্য খুবই মানে এটা মেডিকেলি কোনোভাবে নেয় না থাকলে। তো যখন সবকিছু মিলে বুঝে ফেললাম যে আমার জন্য আসলে ডিফেন্স না, খুব মন খারাপ করলাম। মন খারাপ এমন ভাবে হলো, মনে হলো যে আমার দিয়ে আর আসলে কিছু হবে না, কারণ আর অন্য কোনো কিছুতেই আমার মন বসতো না। হ্যাঁ,
সময়টা আসলে ভীষণ আবেগপ্রবণ একটা সময়। হ্যাঁ, ভীষণ সেই ইন্টারমিডিয়েট লাইফ, সেই অল্প বয়স, কোনো কিছু মানতে চায় না। এবং আমাদের সোসাইটিতেও আসলে একটা জিনিস কাজ করে, আমার পরিবারের মধ্যেও সেটা ব্যতিক্রম ছিল না। সেটা হচ্ছে যে সরকারি চাকরি করতে হবে। তো যেহেতু আমার প্রবণতা ছিল যে ডিফেন্সে যাব, এটা ছিল, মা বাবা চাইতো সরকারি চাকরি করা, সরকারি চাকরি। তো এটা যখন হলো না, তখন ডিসিশন নিয়ে করলাম যে আমি যেহেতু পরিবার সবাই ব্যবসায়ের সাথে সম্পৃক্ত, আমি আসলে পাবলিক ইউনিভার্সিটির জন্য কোচিং করেছি, কিন্তু প্রকৃত আসলে আমার মন বসেনি, বা এমনটা মনে হয়নি যে আসলে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, এত সময় ধরে এত অপেক্ষা আমার জন্য সম্ভব না। তখন আমার পরিবারের ঐতিহ্যকে আমি ধরে তাহলে আমি ব্যবসা শুরু করব। আচ্ছা, তখন আসলে আমার চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়ে গেল। আমার বড় ভাই যিনি, আসলে উনি আমার সর্বক্ষেত্রে সারথি। জি, সেটাই দেখছি গল্পের মধ্যে একদম। আমাকে উনি যেমন আমাকে লেখাপড়া শিখিয়েছেন, আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, আমাকে পথ দেখিয়েছেন। তো ভাইয়া এর মধ্যে আবার নলতা থেকে উনি যে স্কুলে জব করতেন ওইটা ছেড়ে উনি ঢাকাতে চলে আসলেন, একটা জব শুরু করলেন। আচ্ছা, জব শুরু করার পরে ভাইয়া আসলে ভাইয়ের বন্ধুরা, বয়সের গ্যাপ ঠিক কত? ভাইয়ার মাঝখানে আরেকটা ভাই আছে, 5 বছরের ব্যবধান। 5 বছর। আচ্ছা। তো ভাইয়া হচ্ছে ঢাকাতে এসে যখন জব শুরু করলেন, তখন ওনার ইউনিভার্সিটির যে ক্লাস ফ্রেন্ডরা তারা সবাই আসলে উদ্যোক্তা হয়ে গেলেন, এবং সেই সময় রিয়েল এস্টেট বিজনেসটা খুব জনপ্রিয় ছিল। তো ভাইয়া চাকরি ছেড়ে একদিন সাতক্ষীরাতে আসলো আমার ম্যাচে। তো দুই ভাই মিলে গল্প শুরু করলাম। আমারও যখন কোনো কিছু হলো না, জব মানে ডিফেন্সে জব, আমার স্বপ্ন যখন আসলে ফিল আপ হলো না, আমিও তখন একটু মানে খুব দিন মানে আপসেট হয়ে গেছি যে আমি কি করব। এবং ইউনিভার্সিটির জন্য কোচিং করছি, কিন্তু সেটাও আমাকে আসলে ভালো লাগতেছে না, মন বসতেছে না। তখন ভাইয়াকে আমি প্রস্তাব করলাম যে আসেন আমরা সাতক্ষীরা থেকে শুরু করি, অন্যরা ঢাকা থেকে শুরু করে আমরা আমাদের নিজ জেলা থেকে শুরু করি, কারণ এটা আমাদের শক্তির জায়গা, আমাদের সবাইকে চেনে, আমাদেরকে মানুষ ট্রাস্ট করবে। তো পরিবারকে যখন দুই ভাই মিলে প্রস্তাব দিলাম, তখন পরিবার তো একদম বেঁকে বসলো, না তোমাদেরকে লেখাপড়া শেখাইছি তো ব্যবসা করার জন্য, তাহলে ব্যবসা যদি করাতেই হতো তাহলে তো তোমাদেরকে আগেই ব্যবসায় বসাই দিতাম। কিন্তু আমি আবার বাবা মাকে খুব সহজে কনভিন্স করতে পারতাম। আচ্ছা, ভাইয়ার ব্যাপারটাও আমি কনভিন্স করছি। ভাইয়া বলছে তুমি বোঝাও বাবা মাকে, কিন্তু কনভিন্স কোন রকম সম্মতি দিয়েছে, কিন্তু বাবা বলছে যে তোমাদেরকে আমি ব্যবসা করার জন্য কোনো টাকা দিতে পারবো না। তখন মা আমাদেরকে একটা বুদ্ধি করলো, আম্মা আমাদের পরিচিত একজনের কাছ থেকে কিছু টাকা এনে দিল। আচ্ছা, সেই টাকাগুলো নিয়েই মূলত আমরা দুই ভাই মিলে ব্যবসা শুরু করলাম। তখন কিসের ব্যবসা আসলে শুরু করতে চাইছিলেন, কি ভাবছিলেন? ভাইয়া এসে বলল যে এখন বাংলাদেশে রিয়েল এস্টেট ব্যবসাটা, ডেভেলপমেন্ট ব্যবসাটা খুবই ভালো, তো এই ব্যবসাটা মনে হয় আমাদের সাতক্ষীরা থেকেই শুরু করা যায়। আচ্ছা, তো আমি বললাম যে ওকে, আমার পক্ষ থেকে যা সাপোর্ট লাগে আমি দেব। তো প্রথমে মূলত হচ্ছে ভাইয়ার আরো কয়েকজন বন্ধু ছিল, তাদের সাথে ভাইয়ের সাথে বসে আমরা একটা উদ্যোগ নিলাম যে আমরা একটা কোম্পানি করব। তো কত সালের কথা এটা? এটা 2010-এর কথা বলছি আমি, 9-এর শেষ 10-এর শুরু, এই টাইমের কথা বলছি। তো ভাইয়ের বন্ধুদের একটা সংগঠন ছিল, ভাইয়ের সংগঠনটা ছিল, তারা মানে কিছু কিছু টাকা সঞ্চয় করতো তারা স্টুডেন্ট লাইফ থেকে। তো সেই টাকাগুলো নিয়ে একটা তাদের উদ্যোগ তৈরি হয়ে গেছে। সেই উদ্যোগের সাথে ভাইয়ার আর আমার একটা উদ্যোগ যুক্ত হয়ে গেল। তো সাতক্ষীরা শহরে প্রথম যেদিন আমাদের এই ব্যবসাটা স্টার্টিং হবে, আমরা কিছু শুভাকাঙ্ক্ষী মানুষকে দাওয়াত করলাম। তো আমার এই দায়িত্বটা আমার উপরে পড়লো, কারণ অন্যদেরকে সাতক্ষীরা শহরে সবাই চিনতো না, পার্শ্ববর্তী উপজেলার সবাই চিনতো, কারণ আমাদের উপজেলাটা ছিল কালীগঞ্জ। তো আমি আমার একটা বড় দক্ষতা ছিল, আমি নেটওয়ার্কিং খুব ভালো পারতাম, মানে মানুষের সাথে সহজে মিশে যাওয়া, এটা আমাকে মানে একটা ছোটবেলা থেকে যে কোনো মানুষের সাথে খুব দ্রুত মিশে যেতে পারি, আর এই শক্তিটা আমার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে সবথেকে সহায়তা করছে। পরবর্তী জীবনে আসলে নিজেকে মেলে ধরার ক্ষেত্রে খুব চমৎকার একটা ভূমিকা রেখেছে। রাইট। তো আমি যেদিনকে এই যে প্রোগ্রামটা হলো, ভাইয়ারা ভাবছে যে 10-15 জন মানুষ হয়তো বা আমি কালেক্ট করতে পারবো, কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি ওই প্রোগ্রামে এত মানুষ গ্যাদারিং করলাম যে বসতে দেওয়ার জায়গা নেই, এবং প্রত্যেকে আমাদের আইডিয়াগুলো শুনে এত খুশি হয়ে গেল যে আমরা ওই দিনই আসলে আমাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করলাম, যে আমরা এটা শুরু করব।
তারপর একটা পর্যায়ে এসে তো আপনার ব্যবসা ভালো লাগলো না? আসলে এটা আরেকটু হিস্ট্রি বলতে হবে। মূলত হচ্ছে যে এই ব্যবসাটা শুরু করার একটা পর্যায়ে আমি আসলে ওনাদের সহযোগী ছিলাম। আচ্ছা। আমি 24তম মানে 24 জনের পরে যে একটা পর্যায়ে মানে 24 জন মিলে ব্যবসাটা শুরু হলো। শুরু হওয়ার পরে একটা দিন এসে তাদের একটা মিটিং হলো যে এইখানে আমার অ্যাক্টিভিটি তারা দিকে এত ইন্সপায়ার্ড হলো যে এই ছেলেটাকে আমাদের কোম্পানির ডিরেক্টর বানাতে হবে। আমি যেটা দর্শকদের জানাচ্ছিলাম বুশরা লিমিটেড, এই প্রতিষ্ঠানের কথাই বলছেন আপনি, এবং আপনার কার্যক্রম তাহলে কি কি ছিল, আপনি কি কি অ্যাক্টিভিটিস গুলো করতেন? আমি এই ব্যবসায়ে টোটালি মানে সবার কাছে উপস্থাপন করা, মানে আমি বিপণন পার্টটা, সবার কাছে মার্কেটিং পার্টটা আমি করতাম। এবং এমনটা সময় গেছে যে আমার ভাইয়ের ঘাড়ে উঠে আমি হচ্ছে লাগাচ্ছি কোম্পানির কোনো প্রচারপত্র, মানে কোনো ব্যানার ফেস্টুন লাগাচ্ছি। কখনো ভাইয়ার ঘাড়ে, কখনো কোট প্যান্ট পরে আমরা হচ্ছে যে শহরে বিভিন্ন জায়গায় আমরা, কারণ আমাদের তো পরিবার থেকে কোনো অর্থ পাইনি, আমাদের শুরুটা তো এত সহজ ছিল না। তো এই বিভিন্ন কন্ট্রিবিউশন গুলো দেখে আসলে আপনাদের কার্যক্রম বা খুব অল্প বয়সে একটা ব্যবসার অভিজ্ঞতা, এটাই পরবর্তী জীবনে আপনার চমৎকার একটা ভূমিকা রেখেছে জীবনে। আমরা আপনার বুশরা লিমিটেড একদম প্রথম কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে আমার মনে হয় শুনছি, এবং সেই জায়গাটাই আসতে চাই। বুশরা প্রতিষ্ঠানে আসলে আপনারা কি কি করছিলেন, বা ওখান থেকে আসলে 25টি আসলে আরো অঙ্গ প্রতিষ্ঠানগুলো আসলে আপনারা বাস্তবায়ন করেন, সেগুলো একটু সবকিছু মিলিয়ে শুনি। একটা পর্যায়ে এসে আসলে আমাকে অফার করে যে আমাকে তারা কোম্পানির ডিরেক্টর হিসেবে নিতে চাই। তার আগ পর্যন্ত কিন্তু আমি আসলে শুধুমাত্র ভাইয়ার সাপোর্টার হিসেবে কাজ করেছি। তো এরপর পরে আর কি আমি বললাম তো আমার তো টাকা নেই, আমি তো স্টুডেন্ট। তো বললো যে তোমার টাকা আসলে একবারে দেওয়া লাগবে না, তুমি ইনভেস্টমেন্ট করবা, এখান থেকে আমরা তোমাকে আয়ের ব্যবস্থা করব, তুমি যে সম্মানী পাবা এখান থেকে তুমি একটা টাকা জমা করবা, এটাই তোমার ডিরেক্টর হওয়ার জন্য যে ইনভেস্টমেন্ট, এটা হয়ে যাবে। আচ্ছা। তো এইভাবে শুরু করলাম আমরা সবাই মিলে, আমাদের সবকিছু ডেডিকেশন দিয়ে। এখানে যারা ডিরেক্টর ছিল তারা বিভিন্ন জন বিভিন্ন জবে ছিল, বিভিন্ন জন বিভিন্ন কাজে ছিল, সবাই আস্তে আস্তে তাদের জব ছেড়ে স্থায়ী হতে থাকে মজারুতে, বুশরাতে। তো একটা পর্যায়ে এসে আসলে সবার যে ওয়ার্কফোর্সটা আমাদের শক্তি হয়ে দাঁড়ায়, এবং একটা করতে করতে আমরা 25টা কনসার্ন শুরু করে ফেলাই। এবং এটা খুলনা বিভাগের মধ্যে সবথেকে বড় গ্রুপ অফ কোম্পানি। আচ্ছা, এইসব অঙ্গ প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো আসলে কি সব কি আবাসন কেন্দ্রিক নাকি? না, এটা বিভিন্ন ধরনের। প্রথমে আমরা রিয়েল এস্টেট দিয়ে শুরু করি, এরপরে হচ্ছে যে মাল্টিপারপাস ছিল, এরপরে হচ্ছে যে আমরা হসপিটাল তৈরি করি, এক্সপোর্ট ইম্পোর্ট, তারপরে হচ্ছে যে পলিটেকনিক কলেজ, তারপরে নার্সিং ইনস্টিটিউট, এরকম ধরনের আমরা অনেক ধরনের ডেভেলপমেন্ট কোম্পানি 25টা কনসার্ন আমরা তৈরি করে ফেলাই। পরবর্তী যে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটা কি আসলে আপনাদের যে বুশরা লিমিটেড সেটারই কি একটা অঙ্গ প্রতিষ্ঠান নাকি? না, আসলে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে আমি বুশরাতে খুব এনজয় করতেছিলাম, কিন্তু একটা পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আমি যখন কুষ্টিয়াতে লেখাপড়া করতাম তখন আমি শিক্ষা এবং সংস্কৃতির প্রতি আসলে অতিরিক্ত হয়ে যায়, ঝুঁকে যাই। এবং ওখান থেকে আসলে কুষ্টিয়া তো আসলে একটা সাংস্কৃতিক রাজধানী, তো ওইখানের ওই যে জিনিসগুলো যেটা দেখেছি, আমাদের বড় ভাইরা যাদের কাছে কোচিং করতাম তার একটা পর্যায়ে প্রাইভেট স্কুল চালাতো, তো সেইগুলো আমাকে খুব ইন্সপায়ার করতো। তো একটা পর্যায়ে মনে হলো যে আমি আসলে এই সেক্টরে যতটা না মজা পাচ্ছি তার থেকে শিক্ষা সংস্কৃতিতে বেশি আমাকে টানছে। তখন আমি আসলে বুশরা থেকে আমার ডিরেক্টরশিপ থেকে ইস্তফা দিয়ে আমি চলে আসি হচ্ছে একটা ডিফারেন্ট জায়গায়। আমি শুরু করি হচ্ছে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা আমার কাছে শহরের বা জেলার একটা শিক্ষা ঘাটতি মনে হলো, যে দুটা সরকারি উচ্চ বিদ্যালয় ছিল, এই দুইটা বিদ্যালয় আসলে শিক্ষার্থীদের যে চাহিদা, অভিভাবকদের যে ডিমান্ড, এটা ফিল আপ করতে পারছিল না, কারণ ওখানে পরীক্ষা দিতে হতো, সবাই চান্স পেতে পারে না, তাহলে বাকি শিক্ষার্থীরা কোথায় যাবে? তখন আমার কাছে মনে হলো এমন একটা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার যেখানে শিক্ষার্থীরা আসলে এই স্কুলে যারা চান্স পাবে না কিন্তু তারা জন্য এখানে একটা ভালো শিক্ষার সুযোগ পায়। এত অল্প বয়সে আসলে আমাদের দুজনের একই প্রশ্ন, এত অল্প বয়স এবং একটা স্কুল প্রতিষ্ঠা করা, ফান্ডিং
একটা বিষয় রয়েছে। এক্ষেত্রে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি ছোটবেলা থেকে ওই যে আমার পড়ার মধ্যে মন না গেলেও আমাকে সবসময় সমাজের সমস্যাগুলো নিয়ে সমাধান এবং আমার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বা সাহস এটা সবসময় কাজ করতো। একটা সাংগঠনিক শক্তি ছিল আপনার মধ্যে, রাইট। কিন্তু একটা হলো মানসিক শক্তি, আমার ইচ্ছা, কিন্তু আরেকটা হলো আমার পারিপার্শ্বিক সবকিছু আসলে আমি সাপোর্ট পাচ্ছিলাম কিনা, সেটা কি পাচ্ছিলেন আপনি? এটা আমাকে সবসময় আমার কিভাবে বাস্তবায়ন করেছিলেন, আমরা একটু ছোট করে গল্পটা শুনি। এরকম একটা ভাবনা মাথায় আসলো যে আমার শিক্ষা সংস্কৃতি টানতেছে বেশি, তখন আমি আমার পরিবারের সাথে বসি, আমার বাবা মার সাথে, আমার বড় ভাই যিনি আমাকে সবসময় সাপোর্ট দেন, ভাইয়ের সাথে আলাপ করলাম। উনি বললো ওকে তুমি যদি চাও তাহলে এটা তোমাকে কিভাবে হেল্প করতে হবে বলো। তো উনি বললো যে ওকে ঠিক আছে, তোমার কত টাকা লাগবে, তুমি কি কি করতে চাও আমাকে বলো। ভাইয়া টাকা দিয়ে দিলেন আমাকে। পরিবার থেকে বললো স্কুল, তাহলে তো এটা ভালো কাজ, ওকে তুমি শুরু করো। তো আমি শুরু করলাম, কিন্তু আমি তো তখন আসলে খুবই ছোট মানুষ বলা যায়, নিশ্চয়ই একটা পাবলিক স্কুল এন্ড কলেজ শুরু করলাম, কিন্তু আমি ডিরেক্টর বা ফাউন্ডার, আমি তখন তো অনার্স পড়ি। জি। তো আমার সাহস আমাকে আসলে এই ক্ষেত্রে বড় করছে, পরিবারের সাপোর্ট দুইটা একসঙ্গে যুক্ত হয়েছে। তো প্রথম বছরেই বেশ ভালো সাপোর্ট পেলাম, কিন্তু আমার একটা বড় ট্র্যাজেডি হয়ে গেল। আমি যাকে প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত করলাম উনি 15 দিনের মাথায় রিজাইন দিয়েছে। তখন মনে হলো যে আমি কি করব, আমি তো কোনো দিশা পাচ্ছি না। স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, একাডেমিক ইয়ার শুরু হয়ে গেছে। কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল? 11 জন স্টুডেন্ট নিয়ে শুরু করি। আর শিক্ষক ছিল তাও প্রায় 7 থেকে 8 জন। আচ্ছা, টোটাল 15 থেকে 20 জনের একটা টিম নিয়ে শুরু করি, একটা বাসা ভাড়া নিয়ে একটা ছোট পরিসরে শুরু করি। আচ্ছা। কিন্তু যখন প্রিন্সিপাল স্যার চলে গেলেন তখন আমি আসলে কোনো দিশা পাচ্ছিলাম না। এর মধ্যে আমি একজন পরিচিত ভাবিকে আমি এখানে প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত করি, ভারপ্রাপ্ত। আমি ভাবলাম যে যেহেতু সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ নামে যে ভারিক্যত, একজন ক্যাডেট কলেজের এক্স প্রিন্সিপালকে এখানে প্রিন্সিপাল বানাবো, যুক্ত করি। তো ভাবিকে বললাম যে আপনি একটু আমাকে সাপোর্ট দেন, আমরা এর মধ্যে একজন প্রিন্সিপাল নিয়ে ফেলবো। কিন্তু আসলে প্রতিষ্ঠানটা তো অনেক ছোট ছিল, আমরা আসলে তাও একটা জেলা শহরে এই ধরনের কোনো প্রিন্সিপাল পাইনি। তখন আমাকে মনে হলো আসলে এই প্রতিষ্ঠানকে গড়তে হলে আমাকে সবকিছু ভুলে আমাকেই বসতে হবে। তো আমি শুরু করলাম এবং আমার বড় ভাই যিনি, ওনাকে বললাম যে আপনি অনারারি প্রিন্সিপাল হিসেবে শুরু করেন, সামনে থাকেন, আর আমি সাপোর্ট যেটা দেওয়া দিচ্ছি। আলহামদুলিল্লাহ অল্প কিছুদিনের ব্যবধানেই শহরের সবার আস্থার জায়গা, জেলা শহরের সবার আস্থার জায়গা তৈরি হলাম এবং একটা পর্যায়ে এমন তৈরি হলো যে এখানে অ্যাডমিশন দিয়ে ভর্তি হতে হয়। এবং গভর্নমেন্ট স্কুল থেকে যে স্কুলের বিকল্প হিসেবে তৈরি করলাম, গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্টরা আমার এখানে চলে আসে। কারণ আমার এখানে আমি যেটাই করলাম যে আমার ব্যক্তিগত জীবন থেকে ফিল হলো যে শিক্ষার্থীদেরকে শুধু A+ পাওয়ার জন্য পড়ালে হবে না, শিক্ষার্থীদেরকে ডিসিপ্লিন তৈরি করতে হবে। কারণ আমাদের সোসাইটিতে ডিসিপ্লিন খুব অভাব। শিক্ষার্থীদেরকে মানে অ্যাক্টিভিটির মাধ্যমে শেখাতে হবে যাতে তারা শক্তিশালী মানুষ হিসেবে গড়ে ওঠে। তার কারণে আমরা শুরুতে আমাদের লক্ষ্য ঠিক করলাম যে আদর্শ যোগ্যবান নাগরিক তৈরি করার জন্য আমরা কাজ করব। তো আলহামদুলিল্লাহ এটা স্কুলটা একটা পর্যায়ে এসে এত ইয়ে হয়ে গেল যে আমরা সবাইকে আর নিতে পারছি না। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 2011 সালের ডিসেম্বরে আমরা স্কুল শুরু করি। দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, সেই যে ভাড়া বাসায় শুরু করা, এখন নিশ্চয়ই একটা স্ট্রাকচার আছে। শুনতে তো গল্প খুব ভালো লাগছে, কিন্তু আপনার যে স্ট্রাগল, আপনি নিজেও স্টুডেন্ট, আপনি পড়াশোনা করছেন, স্কুল পরিচালনা করছেন, সবকিছু মিলিয়ে সমন্বয় করতেন কি করে? আসলে পরিশ্রমের তো কোনো বিকল্প নেই, পরিবারের সাপোর্ট তো থাকতোই, আর সব মিলিয়ে আসলে মানুষ চাইলে সবই পারে, এটা সম্ভব। আমি লেখাপড়া কন্টিনিউ করেছি, সাথে সাথে স্কুল চালাইছি, কিন্তু আসলে এর মাঝখান দিয়ে আমার ড্রপ আউটও হয়েছে। অনার্সের শেষ পর্যায়ে এসে যেমন আমার মনে হলো যে 4 ঘন্টার পরীক্ষা আমার দেওয়ার মতন মানে যে ধৈর্য সেটা আমি পাচ্ছি না। তো অনার্সে যে আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়া শুরু করছি আমার নিজ জেলা শহর সাতক্ষীরাতেই। তো একটা পর্যায়ে আমার একদম ফাইনাল ইয়ারে এসে আমার মনে হলো যে আমি এই ধৈর্য পাচ্ছি না 4 ঘন্টা পরীক্ষা দেওয়ার, তো আমি ড্রপ আউটার হয়ে যাই। এরপরে আবার শুরু করি আমি পলিটিক্যাল সায়েন্সে, আবার আমি
বিএ পাস করি। তো এর মধ্যে স্কুলকেও ফুল টাইম সময় দেওয়া, স্কুলকে একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়া, খুলনা বিভাগের এক নামে স্কুলটাকে সবার কাছে পরিচিত করতে পেরেছি। এবং সত্যিকার এই যুদ্ধে আমার একজন সারথি ছিল, আমারই একজন ফ্রেন্ড, সে আমাকে এক বছরে স্কুলকে কয়েক গুণ মানে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে। সাইফুল ইসলাম নামে আমার একজন ফ্রেন্ড, সে আসলে তার কথাটা আমার আজকে বলতেই হয়, তার কথা না মনে করলে আমি আসলে কৃপণতা বোধ করব। তো এইভাবে দিনে স্কুল চালানো, রাতে সন্ধ্যার পরে প্রচারের জন্য বেরিয়ে পড়া, নিজেই লিফলেট লাগানো, নিজেই হচ্ছে মানে লিফলেট বিতরণ করা, পোস্টার লাগানো, এই কাজগুলো কিন্তু নিজে হাতেই করেছে। এবং স্কুল পরিচালনা করার জন্য যে খরচগুলো, এগুলো কি ভাইয়ের কাছ থেকে আসছিল? হ্যাঁ, পরিবারের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে সাপোর্টটা পেয়েছি। আর আমার নিজের কিছু পুঁজি ছিল, কিছু মানুষের কাছে, আপনজনদের কাছ থেকে যারা আছে তাদের কাছে সাপোর্ট নিয়েছি। তা কখনো দমিয়ে যায়নি, অনেক চ্যালেঞ্জ আসছে। মাঝে মাঝে মনে হতো যে আমি মনে আর পারবো না, কারণ প্রতি মাসে অনেক ভর্তুকি, এটা তো আসলে খুব কঠিন। আমি যখন শুরু করেছি তখন সাতক্ষীরাতে বেতন দিয়ে যে পড়তে হয় এই সংস্কৃতি আমি প্রথম চালু করেছি। বরং স্কুলে পড়লে সরকারিভাবে বৃত্তি পাওয়া যায়, খাবার পাওয়া যায়, সেই সময় উল্টো আমি হচ্ছে শিক্ষার্থীদের কাছে টাকা নেওয়া শুরু করেছি। তো এটা এই মিথ ভাঙতে সময় লেগেছে। সাতক্ষীরার কোথায় অবস্থিত? এটা একদম সাতক্ষীরা শহরে, পৌরসভায় কাটিয়াতে। আচ্ছা, এখন কত স্টুডেন্ট আছে? 1000 স্টুডেন্ট রয়েছে। ওখানে আর স্টুডেন্ট ভর্তি নেওয়ার সুযোগ নেই নতুন করে। এই কেউ যদি যারা চলে যায় সেই জায়গাটাতে আমরা নতুন স্টুডেন্ট ভর্তি নিতে পারি। আপনার কি মনে হয় যে আপনার কোন নীতিটা আসলে স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি কাজে দিয়েছে? এই যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং, মানে আমরা সবসময় শিক্ষার্থীদেরকে শুধু পাঠ্য বইয়ের মধ্যে রাখতাম না। কি ধরনের অ্যাক্টিভিটি আপনি পরিচালনা করেন? পাঠ্য বইয়ের গল্পগুলোকে আমরা বাস্তব ভিত্তিক করে ফেলেছি। কখনো ক্লাসে, কখনো মাঠে, কখনো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, কখনো গান, অভিনয়, নাটক, এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে শেখানো, মানে শিক্ষাকে আনন্দদায়ক করা, এটা বিনোদন। হ্যাঁ, এবং আরেকটা জিনিস শহরে সবথেকে বেশি সাড়া পড়েছে হচ্ছে ডিসিপ্লিন। আমি ডিসিপ্লিনের ব্যাপারে শিক্ষার্থীদেরকে কোনোভাবেই কোনো ছাড় দেই না। এটা শহরে সবার কাছে। এবং আমার নামের মানে স্কুলের নামের সাথে সাথে আমার নামটা, যে যদি কোনো শিক্ষার্থী লেখাপড়া ভালো না করে তাহলে অমুক জায়গায় পাঠিয়ে দাও, ও ভালো হয়ে যাবে। এবং আমাদের 6টা বাস আছে, আবাসিক আছে। তো যারা বাসা থেকে পড়ালেখা অমনোযোগী তাদেরকে আবাসিকই পাঠিয়ে দেয়, স্কুলের যে আবাসিক সেকশন আছে। তো এই সব মিলিয়ে একদম প্রত্যেকটা উপজেলায় কিন্তু আমাদের বাস চলে যায়, সকালে প্রত্যেকটা উপজেলা থেকে বাস স্টুডেন্টদেরকে নিয়ে আসে। চমৎকার। আপনি স্কুল এন্ড কলেজ যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে অনেক বেশি সময় দিচ্ছিলেন। এই যে মজারু অনলাইন প্ল্যাটফর্ম, সেটার চিন্তা আসলে কখন মাথায় আসলো আপনার? কোভিড যখন 2019 সালের শেষে, 20 সালের শুরুতে বাংলাদেশে আক্রমণ করে, ঠিক তখনই তো স্কুল বন্ধ হয়ে যায়। তো স্কুল বন্ধ হলেও আসলে আমার স্কুল বন্ধ হয়নি। আমি যেদিন স্কুল বন্ধ ঘোষণা হয় সেদিনই রাতে একটা ভার্চুয়াল মিটিং করি যে আমাদেরকে আজকে থেকে অনলাইন স্কুলিং শুরু। তো টিচাররা শুরুতে একটু ঘাবড়ে গেছিল যে এটা স্যার কিভাবে সম্ভব। বললাম দেখেন, এটা কিন্তু যতটুকু মনে হচ্ছে যে এটা খুব অল্প সময়ে যাবে না, সো আমাদের অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে। এবং অনলাইন স্কুলের জন্য আসলে আগের থেকে পাবলিক স্কুলকে আমি রেডি করছিলাম। আমার সবসময় ধারণা ছিল যে একটা শিক্ষার্থী যদি অসুস্থ থাকে তাহলে সে কিভাবে স্কুলের সাথে কানেক্ট থাকবে। একজন প্যারেন্টস স্কুলে না আসেও তার শিক্ষার্থী তার সন্তানের সব বিষয়গুলো জানবে, বেতন দেবে, তার সম্পর্কে আপডেট থাকবে। তো এটার জন্য আমরা একটা এলএমএস ডেভেলপ করেছিলাম। এবং আমাদের স্কুলের শিক্ষার্থীদেরকে আমরা আগের থেকেই দেশ বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটির সাথে, বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে কালচারাল আদান প্রদানের জন্য আমরা জুম নামক একটা সফটওয়্যার ব্যবহার করতাম, যেটা আসলে অনেকেই কোভিড এর পরে জানতে পেরেছে। তো যার কারণে আসলে আমাদের এই অনলাইন স্কুল শুরু করার জন্য আসলে স্কুলের ক্লাস, পরীক্ষা, এই সার্ভিসগুলো দিতে কোনো অসুবিধা হয়নি। এবং শিক্ষকদের বেতন দিতেও আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি। তো আমরা শিক্ষার্থীদেরকে যখন এই সার্ভিসটা দিচ্ছিলাম, এর মাঝখানে আমাদের কিছু চ্যালেঞ্জ মনে হলো, যে ডিভাইস প্রবলেম বা ইন্টারনেটের সমস্যা। তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা গ্রামীণ ফোনের সাথে একটা চুক্তি করলাম যে আমাদের শিক্ষার্থীদের জন্য একটা স্পেশাল প্যাকেজ দিতে হবে, যেটা স্কুল থেকে আমরা তাদেরকে টাকাটা দেব। এরপরে ডিভাইস প্রবলেম সলভ করার জন্য আমরা অল্টনের সাথে চুক্তি করলাম যে আমাদের শিক্ষার্থীদেরকে কিস্তিতে ল্যাপটপ, ট্যাব বা মোবাইল দিতে হবে।
এই দুইটা যখন সমস্যার সমাধান করলাম তখন অনেক অংশে সমস্যা আসলে সলভ হয়ে গেল। একটা জিনিস ফিল হচ্ছিল যে শিক্ষার্থীদের অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাসায় একটা ট্যাব আছে বা অনেকে ইন্টারনেট একটু অসুবিধা হচ্ছে, তো এই ডিস্টার্বনেস গুলো কিভাবে আসলে সলভ করা যায়, তখন মনে হলো যে কন্টেন্ট দরকার। তো কন্টেন্ট দেখলাম যে এনসিটিভি বাংলাদেশের কারিকুলামে কোনো ভালো কন্টেন্ট নাই। এই কন্টেন্ট খুঁজতে খুঁজতে আমরা দেখলাম যে বাইজুস নামে একটা ইন্ডিয়ান এডটেক আছে, তারা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়েছে, ইন্টারেক্টিভ কন্টেন্ট, যেগুলো শিক্ষার্থীদেরকে অনেক লার্নিং এ হেল্প করে। তো এই কন্টেন্ট থেকে আমরা ইন্সপায়ার্ড হলাম যে তাহলে আমরা কন্টেন্ট বানাতে পারি কিনা। এর সাথে সাথে আমরা স্কুলের অনলাইন স্কুলিংটাকে সবার জন্য ওপেন করে দিলাম। সেখানেও দেখলাম যে প্রচুর মানুষ শিক্ষার্থী তারা আমাদের অনলাইন শাখায় চলে আসছে। তো কন্টেন্ট বানানোর জন্য যখন সিদ্ধান্ত নিলাম তখন স্কুলকে আসলে স্কুলে একটা রুমকে আমরা স্টুডিও বানিয়ে ফেললাম। আমরা নিজেরাই স্ক্রিপ্ট লেখা, নিজেরাই হচ্ছে শুট করা, তো 5-7 জন মিলে আমরা একটা টিম তৈরি হয়ে গেলাম। কি ধরনের কন্টেন্ট গুলো দিচ্ছিলেন তখন? কন্টেন্ট গুলো আমরা একাডেমিক বইয়ের মানে যে পাঠ্য বইগুলো, এই পাঠ্য বিষয়গুলোকে আমরা গল্পের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, বিভিন্ন রম্য কৌতুকের মাধ্যমে আমরা এটা উপস্থাপন করছি, যত সহজভাবে বোঝানো যায়। এটা কি শিক্ষকরাই করতো? আমাদের শিক্ষকরাই করতো। আচ্ছা, তারপর তো একটা সময় মনে হলো যে এই কন্টেন্ট তো আসলে একটা প্যাকেজিং করতে হবে এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে হবে। তখন মনে হলো যে আমাদেরকে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে এবং এরপরে মনে হলো যে শুধু কন্টেন্ট দিয়ে তো সলভ হবে না, এক্সাম ব্যবস্থাপনা করতে হবে, কারণ অ্যাসেসমেন্ট না করতে পারলে তো কন্টেন্ট দিয়ে লাভ নেই। তো আমরা কন্টেন্ট বানালাম, রাত জেগে আমাদের টিম কন্টেন্ট স্ক্রিপ্ট লেখে, দিনের বেলা শুট হয়। একটা পর্যায়ে মনে হলো যে কন্টেন্ট কতটুকু শক্তিশালী এটা আমরা একটু করি, পাইলটিং করি। তো আমাদের স্কুলের স্টুডেন্টদেরকে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে একদিকে কন্টেন্ট দেখালাম আর একদিকে ফিজিক্যাল ক্লাস দেখালাম। দেখলাম যে কন্টেন্ট দিকে শিক্ষার্থীরা সবথেকে অ্যাসেসমেন্টে ভালো করছে, তখন আমাদের শক্তি বেড়ে গেল। তখন আমরা ভাবলাম যে তাহলে এই কন্টেন্টটাকে দিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম বানাবো যেখানে শিক্ষার্থীরা সবাই দেশ বিদেশের সবাই যেন আমাদের এই প্ল্যাটফর্মটার নাম হবে মজারু। তাই সেই প্ল্যাটফর্মটা মজারু নামটা আসলে আপনি কিভাবে সিলেক্ট করলেন? আসলে খুব ইন্টারেস্টিং ব্যাপার। দীর্ঘদিন আমরা এডুকেশন নিয়ে কাজ করতে গিয়ে মনে হলো যে শিক্ষার্থীরা আসলে শিক্ষাকে তারা খুব তাদের জন্য পেইন মনে করে, তাদের জন্য এটা আনন্দদায়ক কোনো কিছু না। তো শিক্ষার্থীদের কাছে শিক্ষাটাকে আরো গ্রহণযোগ্য করার জন্য আমরা ফিল করতেছিলাম যে শিক্ষাটা কিভাবে সহজ করা যায়, শিক্ষাটা কিভাবে মজাদার করা যায়, খেলার ছলে কিভাবে শেখানো যায়। এই ভাবনাটাকে ভাবতে ভাবতে আমরা অনেক নাম সামনে আনতেছিলাম। একটা পর্যায়ে মনে হলো যে সুকুমার রায়ের একটা কাব্যগ্রন্থ আছে হযবরল, জি, এই গল্পে একটা জায়গায় লেখা আছে যে আইরে আয় সজারু তোরে দেখাবো মজারু। এই যে মজারু এখান থেকে আমরা চয়েস করি এবং তারপর থেকে মজার ছলে পাঠদান, মজার ছলে পাঠদান, ওই কনসেপ্টটার সাথে এটা মিলে যায়। আমরা এটার জন্য মজারু নামটাকে নামকরণ করি। এবং আপনারা এই কন্টেন্ট গুলো ফেসবুক, ইউটিউবে আপনারা আপলোড দেওয়া শুরু করলেন, তাই তো? জি, আমরা প্রথম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রচুর কন্টেন্ট দেওয়া শুরু করলাম, কিন্তু মনে হলো যে এই কন্টেন্ট গুলো যদি আমরা এতে তো অনেক ব্যয়বহুল, তো শুধু স্কুলের শিক্ষার্থীদের জন্য এটা আমরা বানিয়ে পারবো না। তখন আমরা এই প্ল্যাটফর্মটা ডেভেলপ করলাম এবং শিক্ষার্থীদের জন্য আমরা এটা ওপেন করলাম। 1 লাখেরও বেশি শিক্ষার্থীদের আপনারা আসলে এই কন্টেন্টটা পৌঁছে দিয়েছেন, কেমন লাগে আসলে? সত্যি এটা যখন ভাবি তখন প্রথম দিনকার কথা মনে পড়ে যে একটা সময় আমাদের বিশ্বাসই হতো না যে শিক্ষার্থীরা আসলে সত্যিকার অর্থে অনলাইনে শিখবে। এটা আমার নিজের মধ্যেও কনফিউশন কাজ করতো, কিন্তু যখন দেখলাম যে আমার শিক্ষার্থীরা ক্লাসরুমে ইন্টারঅ্যাক্ট করছে, তারা শিখছে, তারা কম্পিটিটিভ এক্সামে ভালো করছে, তারা হচ্ছে বিভিন্ন কম্পিটিশনে যে তারা অ্যাচিভমেন্ট আনতেছে, অভিভাবকদের অভিব্যক্তিগুলো যখন শুনলাম যে তারা আমাদেরকে ভালো মানে দিচ্ছে, রিভিউ দিচ্ছে, তখন মনে হলো যে না আসলে এটা আমরা পারবো। এবং আজকে যখন 1 জন 2 জন 5 জন করতে করতে আমরা 1 লক্ষ স্টুডেন্টকে সার্ভিস দিতে পেরেছে, এবং শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও 55টি দেশে। এবং আমাদের এই যে আমাদের দেশে দেখা যায় যে আমরা বাইরের দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি সাধারণত দেখি যে কাজ করে, কিন্তু বাংলাদেশ থেকে কোনো ব্র্যান্ড, তাও শিক্ষার মতন একটা বিষয়, যেটা আমরা বাংলাদেশ থেকে শুরু করে এখন 55টি দেশে আমরা কিন্তু শিক্ষার্থীদেরকে সার্ভিস দিচ্ছি। 55টি দেশে আসলে এটা কিভাবে সম্ভব হলো? এবং ওদের যে কন্টেন্ট গুলো
আমাদের দেশে যে কন্টেন্টগুলো তো বাংলা ভাষায়, দেশের বাইরে যখন কার্যক্রমটা পরিচালিত হচ্ছে তাদের কন্টেন্ট কি আসলে বাংলা ভাষায়? তা তো নিশ্চয়ই নয়, তাদের নিজস্ব ভাষায় নিশ্চয়ই। আমরা মূলত কাজ করছি এনআরভি, যারা হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত বাইরের দেশে অবস্থান করে, তাদের জন্য মূলত আমরা বাংলা ভাষায় কন্টেন্ট দিচ্ছি। ভবিষ্যতে আমাদের অলরেডি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে না, আমরা সেটা আমাদের প্রযুক্তি ডেভেলপ করছি। তো আমরা এখন আমাদের প্রযুক্তির কারণে আসলে এই যে ৫৫টি দেশে আমরা বাংলাদেশ থেকে অপারেশন চালাচ্ছি, আসলে কোনো বাধা হচ্ছে না। তাহলে মূলত বাংলাভাষী মানুষদের জন্যই আসলে কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত, ভবিষ্যতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নিশ্চয়ই থাকবে না। চমৎকার একটা বিষয়। এমনি মজারুতে দেশের বাইরের কিছু শিক্ষকও বোধহয় যুক্ত আছেন, এটা কারা আছেন বা কি কাজ করছেন তারা? আসলে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি, বিশেষ করে ব্রেন ডেভেলপমেন্ট, অ্যাবাকাসের মতো একটা খুবই জনপ্রিয় প্রোগ্রামিং, এই ধরনের যে ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং করার মধ্যে ডিপ লার্নিং করার জন্য যে টপিকগুলো, এগুলোর জন্য আমরা আমাদের দেশীয় শিক্ষকদের পাশাপাশি আমরা বাইরের দেশ থেকেও মানে যে স্টুডেন্টদের জন্য বা যে কারিকুলামের জন্য যেমন শিক্ষক প্রয়োজন, আমরা সেটা নিশ্চিত করছি। আমাদের সবথেকে জনপ্রিয় যে প্রোগ্রামটা সেটা হচ্ছে কাস্টমাইজড লার্নিং। মানে একটা শিক্ষার্থীর ডিমান্ড, নিডকে অ্যানালাইসিস করে তার জন্য তার উপযোগী কারিকুলাম, লেসন প্ল্যান, শিক্ষক নির্বাচন থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটাকে নিশ্চিত করা, এটা আমরা করছি। তার মানে শিক্ষার্থীদের কোনো বিষয়ের মধ্যে আটকানো না, যে আমি এটা জানতে চাই, এটা শিখতে চাই, বা এই কয়েকটা বিষয় জানতে চাই, তার জন্য তার প্রয়োজন উপযোগী আমরা আসলে কোর্স তৈরি করছি। এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা কাস্টমাইজড লার্নিং অনেকটা, তাই না? কাস্টমাইজড পার্সোনালাইজড লার্নিং। তো এই জিনিসটা আসলে কি অ্যাপের মাধ্যমে আপনারা পরিচালিত করছেন, যে ওরা আসলে নির্বাচন করতে পারছে যে ওরা কোনটা শিখবে বা ওদের ডিমান্ডটা আসলে কি? হ্যাঁ, মূলত তাদের ইন্টারেস্টটা আমাদের অ্যাপ বা ওয়েবের মধ্যে শো করে, করার পরে আমরা আসলে তাদেরকে অ্যাসেসমেন্ট করি। আচ্ছা, আমাদের ইএলএ, ইএফটি এরকম বিভিন্ন ধরনের টেস্ট আছে, যে টেস্টগুলোর মাধ্যমে আমরা একদম শিক্ষার্থীকে যাচাই করি যে তার শর্ট অ্যানালাইসিস করি, মানে স্ট্রেংথ কি, তার উইকনেস কি, অপরচুনিটি কি, এইগুলো বিবেচনা করে তার জন্য ওই যে আমরা কারিকুলাম তৈরি করি, তার জন্য আমরা লেসন প্ল্যান তৈরি করি, তার উপযোগী ওই টপিকগুলো, তার ওই যে জায়গাগুলো দুর্বল আছে সেই জায়গাগুলো টিচিং দেওয়ার জন্য যে টিচারকে আমরা বেস্ট মনে করি সেই জায়গায় আমরা কানেক্ট করে দেই। এটা নিশ্চয়ই পেইড। আপনারা কি শিক্ষার্থীদের ছাড়াও আসলে ভাবছেন এটা আসলে যারা আসলে শিখতে চায় তাদের জন্য কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? আমরা ইতিমধ্যে মজারুতে আমরা ৩ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদেরকে আমরা আসলে নিয়ে কাজ করছি, কিন্তু পাশাপাশি আমরা আরো কিছু পরিকল্পনা আছে, বিশেষ করে এই তথ্য প্রযুক্তি এআই কে কাজে লাগিয়ে যারা আরো সব বয়সী শিক্ষার্থীদের জন্য আমরা আসলে কানেক্ট করতে চাই, এবং স্কিল, কম্পিটিটিভ এক্সাম, এই ধরনের বিষয়গুলোকেও আমরা কানেক্ট করতে চাই ডিফারেন্ট ব্র্যান্ডে। সেটার প্রস্তুতি আমাদের আছে অলরেডি, আমরা খুব জোরে সোরে প্রস্তুতি নিচ্ছি, আমাদের রিসার্চ টিম এটা নিয়ে কাজ করছে। এবং রিয়েলি আপনাদেরকে প্রোগ্রামের মধ্যে বলতে চাই, আগামী ৫ বছর পরে আসলে এই ট্রেডিশন ওয়েতে শিক্ষার্থীরা শিখবে না, শিক্ষার্থীরা পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং আসলে শিখবে, নিজের মতন করে শিখবে। আপনি পেইড কোর্সের কথা বলছিলেন, যেটা আমি একটু আগে বললাম আপনাকে, সেক্ষেত্রে আসলে একজন শিক্ষার্থীকে কেমন খরচ করতে হয় যে এই ধরনের লার্নিং যদি সে অনলাইনের মাধ্যমে নিতে চায়? আমাদের তো বিভিন্ন কোর্স বা প্রোগ্রাম আছে, সেগুলো ফিক্স থাকে, ৩ মাস, ৬ মাস, ১ বছর মেয়াদি। আর কাস্টমাইজ হলে আসলে তার ক্লাস প্রতি সে কয়টা ক্লাস নিতে চায়, কতগুলো প্রবলেম সলভ করতে চায়, এইগুলোর উপরে, মানে এটা কাস্টমাইজ একেবারে, মানে একদম সুনির্দিষ্ট না। যদি একটু ধারণা দিতেন আসলে খরচটা ঠিক কেমন হয়? আমরা সাধারণত একটা ক্লাসে ১,০০০ থেকে ২,০০০ টাকা নিয়ে থাকি। আচ্ছা, এটা নির্ভর করে যে সে কোন টপিকটা শিখতে চায়, কোন ধরনের টিচার কাছে শিখতে চায়, এবং কয়টা ক্লাস সে লার্নিং করতে চায়। চমৎকার একটি উদ্যোগ, এবং এখন অবধি আপনাদের মজারুতে ৭০০ কর্মী আছেন। এই পর্যায়ে একটু আসলে এই মজারুর পেছনে যারা কাজ করেছেন বা আপনার পরিবারের মানুষগুলো যারা আছেন, যারা আপনাকে সার্বক্ষণিক আসলে সব রকম সহযোগিতা দিয়ে থাকে, আপনার 2টি কন্যা সন্তান রয়েছে, আপনার জীবন সঙ্গিনী, সবকিছু মিলিয়ে একটু শুনতে চাই। ধন্যবাদ। আসলে মজারুর এই পর্যন্ত আসার জন্য মজারুর টিমই আসলে সবচেয়ে অবদান বেশি, এবং আমাদের সবচেয়ে বেশি অবদান আমাদের শিক্ষকদের।
তারা যদি এভাবে ইন্টারাকশন করি, ক্লাস না নিত, তাহলে কিন্তু আসলে আমরা শিক্ষার্থীদের এত কাছে পৌঁছাতে পারতাম না। আমি শুরু থেকে মনে করি যে একজন লিডার আসলে নেতৃত্ব তৈরি করবে, অনুসারী না। আমি আমার টিমের মধ্যে সবার সাথে ওইভাবে আসলে আচরণ করি, একটা ভাই কালচার, সবাইকে ওনারশিপটা দিয়ে দিয়েছি। এবং যারা এখানে জব করতে আসে আমি তাদেরকে আসলে ব্যবসায়ী হিসেবে ট্রিট করি, তাদেরকে ফ্রিডম দিয়ে দেই, তাদের মতন করে ভাবতে পারে। সো আমি আমার এই জার্নিতে আমাদের টিমের সব থেকে বড় সাপোর্ট পেয়েছি। সাথে সাথে পরিবারের সাপোর্ট তো অবশ্যই না বললে নয়। আমার বাবা মা, ভাই বোন, আমার স্ত্রী শুরু থেকে আমার পাশে ছিল, সাহস জুগিয়েছে। এবং ক্লাসমেট ছিলাম আসলে, আমরা দুজনই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট একসঙ্গে পড়তাম। পছন্দ হওয়ার পরে আমরা বিয়ে করে নেই। আমার 2টা মেয়ে আছে, তারাও আমার আসলে অবসরের সঙ্গী। বেশিরভাগ সময় তাদের সাথে কাটে, তাদের বাহানাগুলো পূরণ করা, ঘুরতে যাওয়া, আমরা খুব ঘুরতে পছন্দ করি। আর বাকি টাইম তো আসলে শিক্ষার মধ্যে কোনো বিকল্প নেই, শিখি। এখন আমি আরো বেশি শিখছি। আমার টিমের এখন আমার প্রতিষ্ঠান চালাই নিয়ে যাচ্ছে। আমি যেটা আগে সুযোগ পাইনি, এখন আমি আসলে আগে আমার বাবা মার জন্য পড়তাম, এখন আমি নিজের জন্য পড়ি। আমি অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় IR এডুকেশন রিসার্চে মাস্টার্স করছি। রিসেন্ট টাইমে IBA থেকে একটা প্রোগ্রাম শেষ করলাম, বুয়েট থেকে একটা প্রোগ্রাম শেষ করলাম। ভবিষ্যতে শিক্ষা নিয়ে আরো মানে PhD করার স্বপ্ন আছে। যেহেতু শিক্ষা নিয়ে কাজ করছি, শিক্ষার্থীদেরকে আরো চিনতে জানতে চাই আসলে। সত্যি নিজে পড়ছেন, সবাইকে সেই শিক্ষাটা আসলে ছড়িয়ে দিচ্ছেন। একজন উদ্যোক্তা হিসেবে আসলে অনেক 2011 থেকে আপনি বলতে পারি যাত্রা শুরু করেছেন। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। এখন যারা তরুণ প্রজন্ম, যারা উদ্যোক্তা হতে চায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে, এবং আমাদের মাছরাঙা টেলিভিশনের দর্শক শ্রোতা, রাঙা সকালের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। আমার কাছে মনে হয় যে সমস্যা একটা সুযোগ। সেক্ষেত্রে যে কোনো সমস্যাকে যদি শুরু করে দেওয়া যায়, স্টার্ট করে দেওয়া যায় এবং লেগে থাকা যায়, তাহলে কিন্তু সেটা সফল হবেই। আমি যেমন শিক্ষাক্ষেত্রে অনেক সমস্যা চিহ্নিত করেছি। শিক্ষার্থীর শিক্ষার ধরন, তাদেরকে বুঝিয়ে শেখা, এটা কিন্তু সোসাইটিতে ঘাটতি আছে। এই সমস্যাকে সমাধান করার জন্য তাদের জন্য মজার ছলে শিক্ষার ব্যবস্থা করে আজকে মজারও কিন্তু এই জায়গায় আসছে। আমি মনে করি যে প্রত্যেকেই স্বপ্ন দেখে, যদি লেগে থাকে যদি, তাহলে যত বড়ই সমস্যা হোক না কেন সেটার সমাধান করা সম্ভব, সেটা প্রতিষ্ঠিত হবেই। নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে যে ছেলেটা পড়তে চাইতো না, যার পড়াশোনার প্রতি আগ্রহ কম ছিল, সেই ছেলেটাই আসলে মজারের মাধ্যমে সারা দেশব্যাপী এবং দেশের বাইরেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এটা নিশ্চয়ই এর জন্য আপনি একটা অনেক বড় উদাহরণ তৈরি করেছেন। অনেক শুভকামনা আপনার মজারের জন্য, আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের প্রতি, এবং আমি দোয়া চাই সম্মানিত দর্শকবৃন্দ যারা আমাকে সাপোর্ট করেছেন এত দূর আসার ক্ষেত্রে, যাদের অনুপ্রেরণা শক্তি আমাকে সহায়তা করেছে। আশা করি যে ভবিষ্যতে সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে পুনরায়। ধন্যবাদ।